নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 1 ঘন্টা 50 মিনিটের প্রায় পৌনে 2 ঘন্টার একটি বৈঠক হলো নবান্নের 14 তলার কনফারেন্স রুমে, যেখানে 4টি মামলাকারী ডিএর সংগঠনের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্মুখে বসলেন এবং শুধু বসলেন না, তাদের কথা শুনলেন, নিজেদের কথা বললেন, সরকারের কথা বললেন, কিছু নির্দিষ্ট অ্যাসিওরেন্স দিলেন। সেই বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মূলত বক্তব্য রেখেছেন সরকারের পক্ষ থেকে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর মূল পরামর্শদাতা সুব্রত গুপ্ত। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ফাইন্যান্সের অর্থ দপ্তরে যিনি প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি, মুখ্য সচিব, অর্থ দপ্তরে যিনি সচিব প্রভাত মিশ্র, তিনি উপস্থিত ছিলেন। এবং 4টি মামলাকারী সংগঠনের 3জন করে প্রতিনিধি ছিলেন, যার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ ছিলেন, যার মধ্যে কর্মচারী ফেডারেশন ছিলেন এবং অবশ্যই যাদের মধ্যে কর্মচারী পরিষদ ছিলেন। এই 4টি সংগঠনের 3জন করে প্রতিনিধি, 12 জন, এবং মুখ্যমন্ত্রীর পাশে থেকে একজন আধিকারিক আমলা, তিনি এন্টায়ার প্রসিডিংসের সমস্ত নোটটা নিয়েছেন। মনোযোগ দিয়ে সুব্রত গুপ্ত, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, সমস্ত বিষয়টা শুনেছেন। চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল, তিনিও শুনেছেন, তাঁরা যা নির্দিষ্ট নোট নেওয়া নিয়েছেন। সাম্প্রতিককালে গত 15 বছরের হিসেবে কোনোদিন এই রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কর্মচারীদের এই গুরুত্ব দিয়ে কোনো মিটিং নবান্নে এভাবে করেননি, যা গতকাল ঘটল। এবং সেই মিটিংয়ের মধ্যে খুঁটিনাটি কী কী বিষয়ে আলোচনা হলো, কী কী কথা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কর্মচারী সংগঠনগুলোর, আমি সরাসরি ভাস্কর ঘোষের কাছে জানতে চেয়েছিলাম। নির্দিষ্টভাবে অনেকগুলো প্রশ্ন ভাস্করবাবুকে করেছিলাম। কি কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে আজকের এই প্রতিবেদনে শুনুন। নমস্কার ভাস্করদা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ বলছি, নবান্নে বৈঠক হলো 1 ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টা 50 মিনিট, কতক্ষণ? 1 ঘন্টা 40-50 মিনিটের মধ্যে হবে কিছু একটা। এটা কি 14 তলাতেই হলো? হ্যাঁ, ওখানেই যে কনফারেন্স রুম আছে সেখানেই হয়েছে। সেখানেই হলো। হুম। শুরু করলেন কে, মুখ্যমন্ত্রী না আপনারা? না না, মুখ্যমন্ত্রী শুরু করেছেন এবং তিনি ইন্ট্রোডাকশনে যেটা বলেছেন, তারপরে আমাদের খুব বেশি অভিযোগের কোনো জায়গা থাকার কথা নয়। উনি বলেছেন যে প্রথমেই যেটা দিয়ে শুরু করেছেন যে আমাদের সরকার কর্মচারীদের সাথে পূর্বের সরকারের মতো সারমেয়ের মতো ব্যবহার করবে না, কোনো অপশব্দ কর্মচারীদের প্রতি প্রয়োগ এই সরকারের পক্ষ থেকে হবে না। আমরা মনে করি যে পুরোটাই আমরা একটা ফ্যামিলি। আপনাদের যে অভাব অভিযোগ আছে আমরা এটা জানি যে একদিনে সমস্তটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমি এই চেয়ারে বসে দায়িত্ব নিয়ে বলছি যে আপনাদের দাবি দাওয়া আমরা সব মিটিয়ে দেবো, আমাকে একটু সময় দিন, আমরা আপনাদের কোঅপারেশন চাইছি। এরপরে উনি এক এক করে বলে গেছেন যে শূন্য পদে নিয়োগের ব্যাপারে 50,000 নিয়োগ করবেন ইয়ের মধ্যে, ডিসেম্বর মাসের মধ্যে। ডিসেম্বরের মধ্যে 50,000 অ্যাপয়েন্টমেন্ট দেবেন, তাই তো? এবং আগামী 6 তারিখ 7 তারিখের মধ্যে নতুন নিয়োগ বিধি লাগু হবে, সেখানে কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো প্রশ্ন চিহ্ন যাতে না থাকে সেই ব্যবস্থা ওনারা করবেন। কোন রকম কোনো লিটিগেশনে এই সরকার আর নতুন করে জড়াতে চায় না। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে যে বিষয়গুলো আছে, সুপ্রিম কোর্ট এবং ইন্দু মালহোত্রা কমিটি যেভাবে কর্মচারীদের বকেয়া মেটাতে বলেছে, 2009 রুপার বকেয়া, সেইভাবেই তারা মেটাবেন। এবং আমরা যখন কোয়ান্টিফিকেশন নিয়ে গোলমালের কথা তুলি তখন উনি সচিবকে নির্দেশ দিয়েছেন যে আমরা যদি এত টাকা দিতে পারি, আরো যা টাকা লাগবে সেটাও আমরা দিতে পারবো, হিসেব ঠিক করুন। কমিটির সাথে বসে পর আমাদেরকে বলেছে আপনারাও কমিটিকে বোঝান, আমরা আমাদের পক্ষ থেকে কমিটিকে বোঝানো হবে, কিন্তু কোন রকম ছলচাতুরির আশ্রয় এই সরকার নেবে না। যেটা আপনাদের প্রাপ্য সেই টাকাটা মিটিয়ে দেবে। কমিটিকে বোঝাবেন বলতে ইন্দু মালহোত্রা কমিটিকে আর কি। ইন্দু মালহোত্রা কমিটিকে। আচ্ছা, বিচারপতি ইন্দু মালহোত্রা কমিটি। আজকের মিটিং এ চিফ মিনিস্টার ডিএ স্পেসিফিক্যালি কবে থেকে দেওয়া হবে বা অবসরপ্রাপ্ত কর্মচারী? আমি আসছি ওই জায়গাটাতে দাদা। সেটা হচ্ছে যে দুটো ডিএর বিষয় তো, এবার বকেয়াটা মেটানোর ব্যাপার ওটা হয়েছে। গ্রান্টি নেটদের ক্ষেত্রে উনি বলেছেন যে আমরা একটু সময় দিন, আমরা মিটিয়ে দেবো, এবং ইন্দু মালহোত্রা কমিটির কাছেও আমরা এই ব্যাপারটাকে নিয়ে বলবো, আমরা সেই মতো কাজ করবো। আশা করছি যে সেই সমস্যাটার সমাধানও তাড়াতাড়ি হয়ে যাবে। কারেন্ট যে বকেয়া ডিএ 42%, সেটাকে নিয়ে বলেছেন যে বাজেট 22 তারিখে আছে, আগামী 8 মাসের জন্য বাজেটটা হবে। আমরা বলেছি যে অন্তর্বর্তী যে বাজেট ছিল, যেটা ভোট অন অ্যাকাউন্ট, সেটাতে যে 4% দেওয়ার কথা ছিল, সেই 4%টাকে আপনারা মিটিয়ে দিন।
তা উনি বলেছেন যে যে চালাকিটা করে দিয়ে গেছে, মুখে বলেছেন এটা, কিন্তু ভোট অন অ্যাকাউন্টে এখানে লিখে দিয়ে গেছেন যে আগস্ট থেকে দেওয়া হবে। হুম হুম তা আমরা সেটাকে করছি না। এই 42% মধ্যে 42% আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় একবারই। আমাদেরকে সময় দিন, আমরা ধাপে ধাপে সেটাকে মিটিয়ে দেবো, কিন্তু বাজেটে আমরা একটা মানে মতোই ঘোষণা করবো, যাতে করে আপনাদেরও অভিযোগ খুব একটা না থাকে। হুম আমরা পুরোটাই মিটিয়ে দেবো এবং জানুয়ারি মাস থেকে পে কমিশন চালু হবে। আর এটাই প্রথম মানে শেষ বৈঠক নয়, এটা শুরু হলো। আমিও যেমন আপনাদের সাথে বসবো, হুম আহ, ধারাবাহিকভাবে আমরা একটা কমিটি করে দেবো, তারা আপনাদের সমস্ত অভাব অভিযোগ শুনবেন। হুম এবং তারই সাথে যাদেরকে 15 বছর ধরে বিভিন্ন ডিটেলমেন্ট মামলা মোকদ্দমার সম্মুখীন হতে হয়েছে, সেসব সমস্ত কিছু উইথড্র করে নেওয়া হবে। ডিটেলমেন্ট দেখে আবার বাহ পূর্বে জায়গায় ফিরিয়ে নিয়ে আসা হবে। হুম যাদের সাসপেনশন করে রেখেছে হুম বিভিন্ন অচিলে, সেই সাসপেনশনের গ্রাউন্ডগুলোকে দেখে পরে সেগুলোকেও ফিরিয়ে নেওয়া হবে, হুম হুম। কাজে জয়েন করিয়ে নেওয়া হবে। এইসবগুলো সমস্ত কিছুগুলোই বলেছেন। আর এবং আমরা তখন সেখানে মানে এই কোঅর্ডিনেশন কমিটির কথা আমি নিজে আলাদা করে তুলেছিলাম যে হুম তারাও কিন্তু আছেন, তাদেরকেও ডাকাটা প্রয়োজন। বাহ তা উনি বললেন যে মানে এখন তো ধরুন আমরা এই আলোচনাটা কোর্ট কেন্দ্রিক করবো বলে করেছিলাম, সেই কারণে শুধু আপনাদেরকেই ডেকেছিলাম যারা মামলার পার্টি ছিলেন। ভবিষ্যতে যে হবে সেখানে আমরা সবাইকে ডেকে নেব। তবে মানে সেই 2-4জন সংগঠনের সেইগুলোকে আমরা ডাকতে পারবো না, কারণ এরকম হয়ে গেলে পরে তো সেই সংগঠনের কোনো লিমিট থাকবে না। সুতরাং সেগুলো হবে না। বড় সংগঠন যারা আছে তাদের সবাইকে আমরা ডাকবো, সেখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না। মানে গুড সাইন, অন্তত একটা সরকারের পক্ষ থেকে এখনই বলছেন যে সমস্ত বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোকেও সবাইকে ডাকবো। অস্থায়ী কর্মচারীদের বিষয়টাও কিন্তু আমরা তুলেছিলাম। হ্যাঁ, কি হুম। বলবো? অস্থায়ী কর্মচারীদের বিষয়ে আমরা বলেছি, উনি বলেছেন যে আমাদেরকে সময় দিতে হবে, সময় দিন আমরা সব ব্যবস্থা করব। আর বলেছি যে আপনি তো বলেছিলেন স্থায়ীকরণের বিষয়ে, তা হুম, বললেন যে হ্যাঁ সেটা আমি যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি রাখা হবে, কিন্তু একদিনে সবটা হবে না। আমি বলেছি যে এখনই স্থায়ীকরণের কথা ভাবার থেকে আমার যেটা মনে হয় যে ইমিডিয়েট একটা রিলিফ দরকার, এবং সেই রিলিফটার ক্ষেত্রে দুটো পদ্ধতি আপনারা অবলম্বন করতে পারেন। এক, হুম, কেন্দ্রীয় প্রকল্পে যারা নিয়োগ হয়েছে, যে হুম, কেন্দ্রীয় প্রকল্পগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে তাদের হেডে ওই প্রজেক্টে যে স্যালারিটা আসে 60%, সেই স্যালারিটাও কিন্তু তারা পায় না। হুম, রাজ্য 40% বা 50% যেটা দেওয়ার কথা সেটা তো দেয়ই না। তা আমরা চাইবো যে অন্যান্য রাজ্যের মতো আপনারা তাদেরকে সেই টাকাটা দিন। আর সরাসরি যারা অস্থায়ী কর্মচারী আছেন হুম, সরকারের, তাদের হুম। ক্ষেত্রেও বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন আছে, সেগুলোকে আপনারা মানে মানে মেটানোর চেষ্টা করুন। তারা বলেছেন যে আপনারা তালিকা দিন, আমরা সেগুলোকে এবং সেই সমস্যাগুলোকে লিখে জানান, আমরা ব্যবস্থা করছি সেগুলো নিয়ে। আচ্ছা, আর যা মানে আমি বলছি ডিএর পার্টটা, যেটা যেটা বকেয়া ডিএ মেটানোর ব্যাপারে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছেন, সেটা কবে থেকে ইমপ্লিমেন্টেশন হবে কিছু ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী? ইমপ্লিমেন্টেশন দ্বিতীয় কিস্তির যে পয়সাটা, সেই পয়সাটা বলেছেন যে আগামী কালকেই মানে 1200 কোটি টাকা আবার কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে, সে কথা বলেছেন উনি। আচ্ছা, আমরা তখন অবসরপ্রাপ্ত কর্মচারীদের দিয়ে দেওয়া যে শুরু হয়েছিল, সেই রিপোর্টটা কি কনফার্মড? হ্যাঁ সেটা কনফার্ম, কিন্তু আমরা যখন বললাম যে কোনো নোটিফিকেশন নেই এমনি টাকা ঢুকিয়ে দেওয়া যায়, তখন উনি বললেন প্রায় তিরস্কারের স্বরেই মানে বলেছেন মানে অর্থ সচিবকে যে এই ধরনের কাজকর্ম করবেন না, যা কিছু করবেন স্বচ্ছতা রেখে করবেন। নোটিফিকেশন দিন, নোটিফিকেশন দিয়ে পরে সেটাকে ক্লারিফিকেশন দিন। আমরা বলেছি যে কার কত মানে বকেয়া আছে, সেটা হিসেব মতো কত হচ্ছে সেটা জানার অধিকার কিন্তু কর্মচারীদের আছে, সেগুলো জানানো হোক। আর কোয়ান্টিফিকেশন নিয়ে যে গোলমাল, সেই গোলমালের কথা আমরা তুলে ধরেছি। উনি বলেছেন যে ইন্দু মালহোত্রা কমিটির সাথে বসে পড়ে আপনারা আমাদের পক্ষেও থাকুক, আপনারাও থাকুন, থেকে পরে সেই ব্যাপারটাকে সর্ট আউট কবে করুন। হবে, কবে হবে সেটা? দেখি আমাদের কবে মানে ডেকে পাঠান, দেখি মালহোত্রা কমিটি, আমরা সেই অনুযায়ী বসে ঠিক করবো সেটাকে। আমরা অলরেডি সেটাকে এবিডিপি আকারে জমা কিন্তু করেছি আমাদের পক্ষ থেকে, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সঠিক হিসেবটা কি হওয়া উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী কি ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে সরকারের বসার কোনো দিনক্ষণের কথা বলেছেন? না ওটা কিছু বলেননি, কিন্তু মুখ্য সচিবকে বলেছেন যে এই বিষয়টা আপনি নিজে পার্সু করে অ্যাক্টিভলি দেখুন। আচ্ছা, মুখ্য সচিবকে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাদের সামনেই বলেছেন। হুম। আর এই বাজেটে কি ডিএ সংক্রান্ত কিছু কিছু ইম্পর্টেন্ট ঘোষণা হবে, যেটা এ মাসে সেটা বললাম যে বাজেটে এই 22 তারিখে যে বাজেট ঘোষণা হবে সেখানে সেই দিকে আমাদের একটু তাকিয়ে থাকতে হবে। সেদিকে তাকিয়ে থাকতে। উনি বলেছেন যে মানে যেহেতু আমরা বলেছিলাম সেই প্রতিশ্রুতি আমরা রাখবো, কতটা দেবো না দেবো সেটা এখনই কিছু বলছি না, কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্টে দেওয়ার চেষ্টা করছি। আজকে 1 জুন, নেক্সট বৈঠক কবে সরকারের সঙ্গে? নেক্সট বৈঠক নিয়ে উনি বলেছেন যে সচিব পর্যায়ে মানুষজন আপনাদের সাথে বসবেন। সচিব মুখ্যমন্ত্রী পর্যায়ের নিজে, মানুষজন আপনাদের সঙ্গে বসবেন, এটা বলেছেন। হ্যাঁ, আপনারা ভাস্করবাবু আজকে কে কে ছিলেন? আপনার সঙ্গে আর দুজন কে কে ছিলেন? সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সুদীপ চন্দ হুম, এবং শ্রীবাস তেওয়ারি।
শ্রীবাস তেওয়ারি এবং সুদীপ চন্দ্র আপনারা ছিলেন। আপনাদের আজকের পর মানে আমি বলছি বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের কি অ্যাসিওরেন্স দেবেন সরকারের সঙ্গে কথা বলার পর? আজকে 1 জুন, কর্মচারীদের কথা ছেড়ে দিন, আমি কর্মচারীদের অবশ্যই পাওয়া উচিত, কিন্তু অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের নিয়ে বেশি আমি মানে আমার কর্মচারীদের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। আমরা যখন বলেছিলাম যে তাদের পিএফ অ্যাকাউন্টে দেওয়াটা ঠিক নয়, তিনি বলেছেন, ওখানে বসে বসে নির্দেশ দিয়েছেন যে ওটাকে 2 বছরের লকিং পিরিয়ড ছিল, আপনারা আমাকে এই ফিনান্সিয়াল ইয়ারটা সময় দিন, সামনের ফিনান্সিয়াল ইয়ারের 1 এপ্রিল থেকে, অর্থাৎ 1 এপ্রিল 2027 থেকে তারা পয়সা তুলে নিতে পারবেন। মানে 2 বছরের লকিং পিরিয়ডটা উঠে যাবে, ওটা সামনের 1 এপ্রিল থেকেই ওপেন হয়ে যাবে, যে লকিং পিরিয়ডটা 2 বছরের দিয়েছেন সরকারি কর্মচারীদের জন্য, সেই অ্যাসুরেন্সটা পেয়েছেন তাই তো? পেয়েছে, হ্যাঁ। আর না, আমি আবারও সেই কথাটাতে ফিরে যাব যেটা আমার কাছে খুব স্পষ্ট হচ্ছে না, যে বকেয়া ডিএর আপনি বললেন 1200 কোটি টাকা কালকে রিলিজ হবে, এটা ঠিক বলেছেন? হ্যাঁ, বলেছেন। 1200 কোটি টাকা 2রা জুন রিলিজ হবে। এটা কি সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী এবং সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর এক একটা পার্ট দেওয়া হবে কাল থেকে? হ্যাঁ, আর গ্রান্টিনেটদের ক্ষেত্রে বলেছেন যে একটু সময় দিন, তাদের অর্ডারটা আমরা করে দেবো। মানে গ্র্যান্ডিনেট বলতে সমস্ত স্কুল, কলেজ, আন্ডারটেকিং, পঞ্চায়েত। পঞ্চায়েত। আরেকটা একটা খুব ইম্পর্টেন্ট দিক, সেটা হচ্ছে বিভিন্ন আন্ডারটেকিং এর এবং টুকরো টুকরো খবর আমাদের কাছে আসছে যে আন্ডারটেকিং এর যারা মানে অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদেরটা সেখানকার ম্যানেজিং ডিরেক্টররা বলছেন যে আমরা আগে সরকারি কর্মচারীদের দিই, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ব্যাপারটা পরে ভাববো। এই ব্যাপারটা কি আজকের আলোচনায় কোনোভাবে এসছে যে এইরকম বিভাজন তোলা হয়েছে, সেটা বলেছেন যে এগুলো শর্ট আউট করে নেওয়া হবে। আর শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বিভিন্ন কন্ট্রাকচুয়াল শিক্ষক, আমি গতকালও আপনার সঙ্গে কথা বলেছিলাম, 11-12 এর কন্ট্রাকচুয়াল শিক্ষক, ম্যানেজিং কমিটি অ্যাপয়েন্টেড কন্ট্রাকচুয়াল শিক্ষক, সেটাও কি আলোচনার পরিধির মধ্যে আপনারা উল্লেখ করার সুযোগ পেয়েছিলেন? তাদের বেতন বৃদ্ধি, তাদের স্থায়ীকরণের বিষয়ে বলেছেন। আপনারা কি লিখিত কোনো ডেপুটেশন জমা করে এসছেন? আজকে লিখিত কোনো ডেপুটেশন দিন, উনি কোনো লিখিত সেভাবে করেননি, বলেছেন যে জমা দিয়ে যাবেন, আমরা সেগুলোকে নিয়ে কাজ করবো বলেছে। আপনার সঙ্গে আরো 3টি সংগঠন ছিল, তাদের সঙ্গে ইন্টারাকশন কি কোনো অন্য ধরনের কোনো ইন্টারাকশন হয়েছে আপনাদের সঙ্গে, যে ধরনের ইন্টারাকশন, নাকি সবার সঙ্গে একই ধরনের ইন্টারাকশন হয়েছে? সবার সঙ্গে একই ধরনের ইন্টারাকশন হয়েছে। আমরা একটা সামগ্রিক কর্মচারী পক্ষ হয়েই কথাবার্তা বলেছি। কারণ দেখুন, সংগ্রামী যৌথ মঞ্চের দিকে বেশিরভাগ মানুষই তাকিয়ে আছেন, কারণ সেই অর্থে পশ্চিমবঙ্গের মাটিতে সরকারি কর্মচারীদের সেই অর্থে কোনো বড় সংগঠন এখন আর অ্যাক্টিভ নেই আপনারা ছাড়া। আমি শেষ করার আগেও আবারও এই প্রশ্নটা করবো, যে প্রশ্নটা কয়েকদিন আগে করেছিলাম, যে কোনো একটা জায়গায় কি মনে হয়েছে যে শেষ পর্যন্ত ওই শহীদ মিনার ময়দানের তলায় যে 1200 দিন ধরে আপনারা শীতগ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে বসে আছেন, সেটা তোলার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে? হ্যালো? হ্যাঁ, দেখুন, মানে এই মঞ্চটার যে গুরুত্ব সেটা তো আছেই, এবং এই মঞ্চটার গুরুত্বের জন্যই কর্মচারী পক্ষ আজকে একটা শক্তিশালী একটা পক্ষ হিসেবে মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাহলে তো এর আগের সরকার তো সেভাবে গুরুত্ব দেয়নি, মানে কর্মচারীরাও সেইভাবে আদায় করতে পারেননি। একটা সময় উনিও প্রথম দিকে 2টো বৈঠক করেছিলেন, তারপরে থেকে দূরছাই করে দিয়েছেন, হয়েছে। আমরা এসে পরে সেই জায়গাটাকে ক্রমাগত লড়াই করে করে সরকারকে কোণঠাসা করে দিয়ে সরকারকে বিদায়ী করে দিলাম। সুতরাং সরকার বুঝতে পারছে যে সরকারি কর্মচারীদের মান্যতা দেওয়া প্রয়োজন এবং তাদের গুরুত্ব আছে। আমরা কিভাবে কাজ করি সেটা তারা দেখেছেন, বিরোধী দলনেতা হিসেবে তিনি সমস্তটাই লক্ষ্য করেছেন। সুতরাং সেই জায়গা থেকে তিনি আজকে যে অ্যাটিটিউড দেখিয়েছেন তাতে বেশ বোঝা গেছে। আর এই 1 ঘন্টা 40 মিনিটের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বেশিরভাগ সময় কথা কে বলেছে, ভাস্কর ঘোষ না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? না, উনি অনেকটাই কথা বলেছেন। আমাদের পক্ষ থেকেও প্রচুর বিষয় রাখা হয়েছে, আমরাও বলেছি। সবকটা বক্তব্য উনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং নোট কেউ নিয়েছেন? আপনারা যে বক্তব্যগুলো রাখছেন, কে নোট নিচ্ছিলেন? পিছনে কোনো আইএস অফিসার বসেছিলেন, তিনি নোট নিচ্ছিলেন। তারা কন্টিনিউয়াস নোট নিচ্ছেন। আমি যতদূর শুনেছি আপনাদের ওখানে আজকে চিফ সেক্রেটারি মনোজ আগরওয়াল ছিলেন, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত ছিলেন, হ্যাঁ উনি ছিলেন, এবং অর্থ সচিব প্রভাত মিশ্র, মুখ্য উপদেষ্টা তিনিও ছিলেন। হ্যাঁ, অর্থ সচিব প্রভাত মিশ্র ছিলেন। 3জন খুব ক্রুশিয়াল অফিসার তার সঙ্গে ছিলেন।
ওভারঅল ইউ আর স্যাটিসফাইড, মানে সরকারের অ্যাটিচিউড থেকে স্টেপ বাই স্টেপ দরজাগুলো খুলবে বলে আপনাদের মনে হচ্ছে? তাহলে আমি আপনার আলোচনার শেষে প্রিসাইজলি নোট টানবো এইভাবে, 22 তারিখ বা 20, মানে সম্ভবত থার্ড উইকে যে বাজেট হচ্ছে সেই বাজেটে ডিএ সংক্রান্ত একটা বড় ঘোষণা সরকারের তরফ থেকে থাকবে। এটা আপনারা ইউ হ্যাভ বিন গিভেন দ্য অ্যাসুরেন্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম। মানে পরবর্তীকালে এই যে বিশাল গ্যাপ আছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় হারে ডিএর সঙ্গে কত পার্সেন্ট তফাৎ আছে এখনো? বর্তমানে 42%। 42%। সেইটাকে হুম। কমানোর ক্ষেত্রে একটা ভূমিকা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি ভুল না করি, আমি দেখছিলাম সম্ভবত 1 জানুয়ারি 2027 থেকে সপ্তম বেতন কমিশনের ঘোষণাটা থাকছে, তাই তো? লাগু হওয়ার সেরকমই আশ্বাস দিয়েছেন। আশ্বাস দিয়েছেন। 3 নম্বর হচ্ছে, আপনাদের বকেয়া ডিএটা ইন্দু মালহোত্রা কমিটির সঙ্গে বসে অফিসারদেরও থাকতে বলেছেন এবং আপনারা থাকবেন, করে তার ব্যাপারটা করবেন, কিন্তু একটু সময় চেয়েছেন, স্টেপ বাই স্টেপ টাকাগুলো প্রত্যেকটা মিটিয়ে দেওয়া হবে। 4 নম্বর পয়েন্ট, আপনার যদি আমি ভুল না বলি, আপনার সঙ্গে আলোচনার ভিত্তিতে আমি যতটুকু বুঝলাম যে মুখ্যমন্ত্রীর ওই ঘরে যে অ্যাসুরেন্সটা আপনারা পেয়েছেন, তাতে এখন থেকে আর কোনো সরকারি কর্মচারীদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় সরকারি কর্মচারীদের অধিকার কাড়ার জন্য লিটিগেশনের জন্য পয়সা খরচ করা হবে না। সেরকমই জানিয়েছেন, এবং আমরা যে নোটিফিকেশনটা করে পরে আমাদের মুখ বন্ধ করার প্রচেষ্টার কথা বলা হয়েছে, আমরা সেটাকে নিয়েও তুলেছিলাম বৈঠকে খুব জোরদার ভাবে। এবং যে সেটাকে নোটিফিকেশন ছাড়া অবসরপ্রাপ্ত কর্মচারীদের টাকা বাড়ানো হয়েছে, সেটাতেও স্বচ্ছতা আনার জন্য প্রভাত মিশ্রকে মুখ্যমন্ত্রী আপনাদের সামনেই নির্দেশ দিয়েছেন, তাই তো? নির্দেশ দিয়েছেন একদম যে একদম। এখন থেকে নোটিশ করে তবে এই টাকা পয়সা মানে যেগুলো ঢোকাবেন তার ট্রান্সপারেন্সিটা যেন থাকে, যাতে সরকারি অফিসাররা, আমলারা কোনো চালাকি না করতে পারেন। একদম। আরো একটা পয়েন্ট মনে হচ্ছে, আপনার কথা শুনে আমি যতটুকু বুঝলাম, আমি যদি ভুল বলি সেটা বলবেন, সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সঙ্গে পাশাপাশি অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী, অসংখ্য অপূর্ণ পদ, এবং ডিসেম্বর 31 তারিখের মধ্যে 50,000 রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের, এবং আগামী 6-7 তারিখ এই মাসেই রিক্রুটমেন্ট পলিসি ডিক্লেয়ার করা, এগুলো অ্যাসুরেন্স পেয়েছেন এই মিটিং এ, তাই তো? হুম হুম হুম। ওভারঅল সরকারি কর্মচারীদের সঙ্গে আরো বসবেন আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে, দফায় দফায় সেই মিটিং গুলো হবে, এবং ইন্দু মালহোত্রার কমিটির সঙ্গে আলোচনার সাপেক্ষে নেক্সট ডিএর, মানে ডিএ যে বকেয়াটা, যেটা নিয়ে এতদিন ধরে লড়াই হয়েছে, সেটা আপনারা সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেতে শুরু করবেন, তাই তো? একদম। অনেক ধন্যবাদ ভাস্করবাবু। 1 ঘন্টা 40 মিনিট যে বৈঠক ছিল, সেই বৈঠকের দিকে সরকারি কর্মচারীরা, অবসরপ্রাপ্ত কর্মচারীরা অনন্ত অপেক্ষা নিয়ে তাকিয়েছিল। আপনারা বেরিয়ে এসে প্রেস কনফারেন্সে অনেকটা বলেছেন, বাকিটা আমি আপনার কাছে জানলাম। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। নবান্ন থেকে বেরিয়ে এখন কি শহীদ মিনার ময়দানের তলায় রাত্রিবেলা রাত্রি যাপন করছেন? হ্যাঁ একদমই তার একদম মানে লড়াই জারি আছে, সরকারকে একদম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, তাই তো? একদম একদম। হ্যাঁ অনেক ধন্যবাদ ভাস্করবাবু, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।